উনিশ শতকে ভারতবর্ষে নবজাগরণের যে অভূতপূর্ব তরঙ্গ উঠেছিল তার শীর্ষস্থানীয়দের অন্যতম স্বামী বিবেকানন্দ। অনেক মনীষী স্বামী বিবেকানন্দকে আধুনিক ভারতবর্ষের স্রষ্টা বলেছেন। বস্তুত ভারতবর্ষের নবজাগরণের প্রতিটি ক্ষেত্রকে স্বামীজি বিরাটভাবে প্রভাবিত করেছিলেন। চক্রবর্তী রাজগোপালাচারী লিখেছেন, আমাদের আধুনিক ইতিহাসের দিকে ফিরে তাকালে যে কেউ স্পষ্ট দেখতে পাবেন স্বামী বিবেকানন্দের কাছে আমরা কতটা ঋণী। ভারতের আত্মমহিমার দিকে ভারতের নয়ন তিনি উন্মিলিত করে দিয়েছিলেন। তিনি রাজনীতির আধ্যাত্মিক ভিত্তি নির্মাণ করেছিলেন। আমরা অন্ধ ছিলাম, তিনি আমাদের দৃষ্টি দিয়েছেন। তিনি ভারতীয় স্বাধীনতার জনক। আমাদের রাজনৈতিক, সাংস্কৃতিক ও আধ্যাত্মিক স্বাধীনতার তিনি পিতা। মুঘল আমলে স্বামীজির পূর্বপুরুষদের বাস ছিল বর্ধমান জেলার কালনা মহকুমার ডেরেটোনা গ্রামে। ব্রিটিশ আমলের একেবারে প্রথম দিকে সেই পরিবারের রামনীতি দত্ত কলকাতায় বড় গোবিন্দপুরে উঠে আসেন। পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দুর্গ তৈরির জন্য জমি দখল করলে দত্ত পরিবার চলে আসেন উত্তর কলকাতার শিমুলিয়া বা সিমলা অঞ্চলে। পরবর্তীকালে এই পরিবারের বংশধর রামমোহন দত্ত নিজের জন্য ৩ নম্বর গৌরমোহন মুখার্জি স্ট্রিটের বাড়িটি তৈরি করেন। তার জ্যেষ্ঠ পুত্র দুর্গাপ্রসাদ ২০-২২ বছরে সংসার ত্যাগ করে সন্ন্যাসী হয়ে যান। দুর্গাপ্রসাদের পুত্র বিশ্বনাথ ১৮৬৬ খ্রিস্টাব্দে অ্যাটর্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ওই কাজে নিযুক্ত হন। বিশ্বনাথের বিবাহ হয় সিমলার নন্দলাল বসুর একমাত্র কন্যা ভুবনেশ্বরী দেবীর সঙ্গে। এদেরই ষষ্ঠ সন্তান নরেন্দ্রনাথ, পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ। বিশ্বনাথ দত্ত ৭টি ভাষায় দক্ষ ছিলেন। ইতিহাস ও সঙ্গীত ছিল তার প্রিয় বিষয়। খাদ্য, পোশাক, আদব কায়দায় তিনি হিন্দু মুসলিম মিশ্র সংস্কৃতির অনুরাগী ছিলেন। আর কর্মক্ষেত্রে অনুসরণ করতেন ইংরেজদের। সে যুগে তার মাসিক আয় ছিল প্রচুর। নিজে রাজকীয়ভাবে থাকতেন এবং বহু আত্মীয় ও দরিদ্রকে প্রতিপালন করতেন। সন্তানদের শিক্ষা এবং অন্যান্য বিষয়ে তার দৃষ্টিভঙ্গি ছিল উদার। ভবিষ্যৎ নিয়ে ব্যস্ত হতেন না। তার অবর্তমানে ছেলে মেয়েদের কী হবে তা নিয়ে তিনি চিন্তা করতেন না। তিনি বলতেন যে সন্তানদের উপযুক্ত শিক্ষা দিলে তারা নিজেরাই জীবনে দাঁড়াতে পারবে। এই মনোভাবের বশবর্তী হয়ে তিনি ছেলে মেয়েদের স্বাধীন চিন্তায় উৎসাহিত করতেন। বিশেষ কোনো ধর্মের কথা না বলে বিভিন্ন ধর্মের মূল কথা শোনাতেন। খেলা ও ব্যায়ামে উৎসাহ দিতেন। কবিতা আবৃত্তি ও গান শেখাতেন। দেশভ্রমণ ছিল তার অন্যতম নেশা। পত্নী ভুবনেশ্বরী দেবী ছিলেন অত্যন্ত তেজস্বিনী নারী। তার প্রতি পদক্ষেপে ফুটে উঠত আভিজাত্যের পরিচয়। তার হৃদয় ছিল খুব দরাজ। গরিব দুঃখীরা কখনো তার কাছ থেকে খালি হাতে ফিরে যেতেন না। সংসারের সব কাজ দেখেও নিয়মিত পূজা, শাস্ত্রপাঠ, সেলাইয়ের কাজ এবং প্রতিবেশীদের সুখ দুঃখের খবর নেওয়া তার দৈনন্দিন কাজ ছিল। নরেন্দ্রনাথ তার মায়ের কাছেই প্রথম ইংরেজি শিক্ষা শুরু করেন। ১৮৬৩ খ্রিস্টাব্দের ১২ই জানুয়ারি পৌষ সংক্রান্তির দিন সূর্যোদয়ের ৬ মিনিট আগে নরেন্দ্রনাথের জন্ম। কাশীর বীরেশ্বর শিবের অনুগ্রহে পুত্রের জন্ম এই বিশ্বাসে ভুবনেশ্বরী তার নাম রেখেছিলেন বীরেশ্বর। এই নামটি পরে বিলে ডাকনামে দাঁড়ায়। মা বাবার কাছে শিক্ষালাভ বালক নরেন্দ্রনাথের জীবনে বিশেষ প্রভাব বিস্তার করে। বিলের মধ্যে যেসব বৈশিষ্ট্য দেখা যেত সেগুলি হল অপূর্ব মেধা, হৃদয়বত্তা, তেজস্বিতা, সাহস, বেপরোয়া স্বাধীনচেতা মনোভাব, বন্ধুপ্রীতি আর খেলাধুলার প্রতি আকর্ষণ। আবার এরই সঙ্গে বালকের মধ্যে দেখা যেত অপূর্ব আধ্যাত্মিক তৃষ্ণা। কখনো একা, কখনো বন্ধুদের নিয়ে ধ্যান ধ্যান খেলতেন। পুজো করতেন রাম, সীতা আর শিবের। সাধু সন্ন্যাসী দেখলেই ছুটে যেতেন তাদের কাছে। বয়স বাড়বার সঙ্গে সঙ্গে আরও কয়েকটি গুণ তরুণ নরেন্দ্রনাথের মধ্যে স্পষ্ট হয়ে উঠতে থাকে। স্কুলের বিতর্ক ও আলোচনা সভায় তিনি মধ্যমণি। খেলাধুলাতে পরিচালক নেতা। বিভিন্ন ওস্তাদের কাছে গান বাজনা শিখে রাগ প্রধান ও ভজনে রীতিমতো প্রথম শ্রেণীর গায়ক। নাটকে কুশলী অভিনেতা। আবার বিভিন্ন ধরনের বই পড়ার ফলে তরুণ বয়সী যথেষ্ট চিন্তাশীল। মহেন্দ্রলাল সরকারের সায়েন্স অ্যাসোসিয়েশনে প্রায়ই যেতেন বক্তৃতা শুনতে। সাহিত্য ও দর্শনের তত্ত্ব নিয়ে বন্ধু বান্ধবদের সঙ্গে তর্ক জুড়ে দিতেন। ব্রাহ্ম সমাজের নাটক ও প্রার্থনার গানে তিনি ছিলেন অন্যতম প্রধান। এরই সঙ্গে লাঠি খেলা, অসি চালনা, ঘোড়ায় চড়া, নৌকা বাওয়া, সাঁতার, কুস্তি এবং জিমন্যাস্টিক্সে তার ছিল প্রচণ্ড উৎসাহ। একবার একটি প্রতিযোগিতায় তিনি বক্সিংয়ে চ্যাম্পিয়ন হয়ে একটি রূপোর প্রজাপতি পুরস্কার পান।
বন্ধুবান্ধব ও অসহায়দের প্রতি তার গভীর প্রীতি ও সমবেদনা। তাদের বিপদে তিনি এগিয়ে যান, সেই বিপদ যে কোনো ধরনেরই হোক। অন্যদিকে সন্ন্যাস জীবনের প্রতি ক্রমবর্ধমান আকর্ষণ। শয়নকালে জ্যোতিদর্শন ছিল তার প্রতিদিনের অভিজ্ঞতা। নরেন্দ্রনাথ যখন মেট্রোপলিটন স্কুলের 3য় শ্রেণীতে পড়েন, বর্তমানের 8ম শ্রেণী, তখন বিশ্বনাথ দত্তকে কার্যোপলক্ষে মধ্যপ্রদেশের রায়পুরে যেতে হয়। পরিবারের সকলেই তার সঙ্গে যান। সেখানে কোনো ভালো স্কুল ছিল না বলে নরেন্দ্রনাথ তার বাবার কাছে বাড়িতেই পড়াশোনা করতেন। রায়পুরে 1.5 বছর থাকার পর সকলে আবার কলকাতায় ফিরে আসেন। পুরানো স্কুলে 1ম শ্রেণীতে এসে ভর্তি হন নরেন্দ্রনাথ। সে বছরই এন্ট্রান্স পরীক্ষায় তিনি 1ম বিভাগে পাশ করেন। 1880 খ্রিস্টাব্দে 27শে জানুয়ারি তিনি প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। 1ম বছরের শেষে ম্যালেরিয়া রোগে বহুদিন শয্যাশায়ী থাকায় তিনি ডিসকলেজিয়েট হয়ে পড়েন। তখন জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন, বর্তমানে স্কটিশ চার্চ কলেজে তিনি ভর্তি হন। 1 বছর বাদে 1881 খ্রিস্টাব্দে FA পাশ করেন। 2 বছর বাদে এই কলেজ থেকেই তিনি BA পাশ করেন। কলেজে ছাত্রাবস্থায় তিনি এত বেশি পড়াশোনা করতে থাকেন যে তার অগাধ জ্ঞান ও বিচার শক্তিতে ছাত্র শিক্ষক সকলেই স্তম্ভিত হয়ে যেতেন। কলেজের অধ্যক্ষ উইলিয়াম হেস্টি পর্যন্ত মন্তব্য করেছিলেন, নরেন্দ্রনাথ সত্যি একটি জিনিয়াস। আমি বহু জায়গায় ঘুরেছি, কিন্তু এর মতো বুদ্ধি আর বহুমুখী প্রতিভা কোথাও দেখিনি। এমনকি জার্মানির বিশ্ববিদ্যালয়গুলির দর্শনের ছাত্রদের মধ্যেও নয়। নরেন্দ্রনাথের পড়ার বিষয়বস্তু ছিল অত্যন্ত বিস্তৃত। গিবন ও গ্রিনের ইতিহাস বই থেকে শুরু করে জেভন্সের ডিডাকটিভ লজিক, কান্ট, স্পেন্সার, মিলের দর্শনের পাশাপাশি গটফ্রের অ্যাস্ট্রোনমি, প্রাচ্য ও পাশ্চাত্যের কাব্যচর্চার সঙ্গে সঙ্গে অ্যাপ্লায়েড ম্যাথামেটিক্স, বিভিন্ন বিষয়ে তখন থেকেই তার গভীর আগ্রহ এবং অগাধ পড়াশোনা। ছাত্রাবস্থাতেই তিনি দার্শনিক হার্বার্ট স্পেন্সারের একটি মতবাদের সমালোচনা করে তাকে চিঠি দিয়েছিলেন এবং স্পেন্সার তার উত্তরে নরেন্দ্রনাথকে যথেষ্ট প্রশংসা করে লিখেছিলেন যে বইয়ের পরবর্তী সংস্করণে তিনি এই সমালোচনা অনুযায়ী কিছু কিছু পরিবর্তন করবেন। কৈশোরের শেষাবস্থা থেকে তার মধ্যে যে আধ্যাত্মিকতার জোয়ার উঠেছিল, তার পরিতৃপ্তির জন্য তরুণ নরেন্দ্রনাথ বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন। ব্রাহ্ম সমাজের ও সায়েন্স অ্যাসোসিয়েশনের বিভিন্ন সভায় যাওয়া, পাশ্চাত্য দর্শন তন্ন করে পড়া, ধ্যানে দীর্ঘ সময় কাটানো ইত্যাদিতে নরেন্দ্রনাথ ব্যস্ত থাকতেন। সত্যের সন্ধানে তার সমগ্র সত্তা অধীর। স্পেন্সারের অজ্ঞেয়বাদ, হিউমের সংশয়বাদ, মিলের 3 Essays on Religion তার প্রশ্নকে করে তুলেছে তীক্ষ্ণ। সেলি ও হেগেলের বিশ্বপ্রজ্ঞা আলো দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু নরেন্দ্রনাথ চাইছেন প্রত্যক্ষ দর্শন, অনুমানের চৌহদ্দি ছাড়িয়ে প্রতিষ্ঠিত হতে চাইছেন প্রত্যক্ষের উপরে। ধর্ম, ঈশ্বর, আত্মা যদি সত্যবস্তু, তবে তার বাস্তব রূপ কী? এই প্রশ্নেই তার সমগ্র মন উদ্বেলিত। এমন সময় দেখা হলো শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গে কলকাতায় সুরেন মিত্রের বাড়িতে। তারিখটা সম্ভবত 1881 খ্রিস্টাব্দের 6ই নভেম্বর। দ্বিতীয় দর্শন দক্ষিণেশ্বরে জানুয়ারি মাসের 15 তারিখে, রবিবার। দক্ষিণেশ্বরে নরেন্দ্রনাথকে দেখা মাত্র শ্রীরামকৃষ্ণদেব বুঝতে পেরেছিলেন এই যুবক নরঋষির অবতার, মানুষের কল্যাণার্থে পৃথিবীতে নেমে এসেছেন। সেদিন নরেন্দ্রনাথ সরাসরি প্রশ্ন করলেন তাকে, আপনি কি ঈশ্বর দর্শন করেছেন? উত্তর এলো, হ্যাঁ, আমি তাকে দেখতে পাই। তোমায় যেমন দেখছি তার চেয়েও স্পষ্টভাবে দেখি আমি, তোমাকেও দেখাতে পারি। নরেন্দ্রনাথ স্তম্ভিত হলেন। এ ধরনের প্রশ্ন এর আগেও তিনি অনেককে করেছেন, কিন্তু এই প্রথম দেখলেন এমন একজন মানুষ যিনি ঈশ্বরকে দেখেছেন, শুধু দেখেননি, অন্যকে দেখানোর সামর্থ্য রাখেন। যে প্রত্যক্ষ দর্শনকে তিনি খুঁজে বেড়াচ্ছিলেন তারই মুখোমুখি হতে হলো তাকে। দক্ষিণেশ্বরে এর পরবর্তী সাক্ষাতে শ্রীরামকৃষ্ণদেব তাকে পৌঁছে দিলেন সমাধিস্তরে। এই অভিজ্ঞতা নরেন্দ্রনাথের মনে এক বিরাট প্রশ্ন নিয়ে উপস্থিত হল। যিনি স্পর্শমাত্রেই প্রবল দৃঢ়মনা লোকের উপরেও প্রভাব বিস্তার করতে পারেন, তার শক্তি তো অসাধারণ। ঈশ্বরের অস্তিত্ব নাস্তিত্বের ব্যাপারে নরেন্দ্রনাথ এতদিন যুক্তি অনুমানের উপর নির্ভর করছিলেন। এখন আর এই সহজ সরল মানুষটি প্রত্যক্ষের উপর দাঁড়িয়ে কথা বলছেন। কিন্তু সহজে তাকে মেনে নেননি নরেন্দ্রনাথ। বারে বারে পরীক্ষা করলেন তার ত্যাগ, পবিত্রতা, আধ্যাত্মিকতা। শেষ পর্যন্ত সিদ্ধান্তে এলেন শ্রীরামকৃষ্ণদেব সত্যিই অসাধারণ মানুষ।
প্রায় 6 বছর তিনি তার সঙ্গে ছিলেন। তার শিক্ষায় নানা রকম আধ্যাত্মিক উপলব্ধি হলো নরেন্দ্রনাথের। ব্রহ্মকে তিনি প্রত্যক্ষ করলেন, উপলব্ধি করলেন ব্রহ্মের সাকার নিরাকার তত্ত্ব, জ্ঞান, ভক্তি ও কর্মযোগের পথের সত্যতা। এর মধ্যে 1884 খ্রিস্টাব্দের 25শে ফেব্রুয়ারি বাবার মৃত্যু হওয়ায় নরেন্দ্রনাথের জীবনে এক সাময়িক বিপর্যয় দেখা দিল। একদিকে বিশ্বনাথ দত্ত কোনো অর্থ সঞ্চয় করে যেতে পারেননি, অন্যদিকে আত্মীয় স্বজনেরা ঘর বাড়ি দখলের জন্য মিথ্যা মামলা শুরু করেছেন। নরেন্দ্রনাথ মা ও ভাই বোনদের নিয়ে তার দিদিমার বাড়িতে উঠে গেলেন। যদিও শেষ পর্যন্ত তিনি মামলায় জয়লাভ করেন, এ সময়ে তিনি বহু জায়গায় চাকরির চেষ্টা করেও ব্যর্থ হন। এই দুর্দিনে একদিন শ্রীরামকৃষ্ণদেব তাকে দক্ষিণেশ্বরের কালী মন্দিরে গিয়ে অর্থের জন্য প্রার্থনা করতে বলেন। নরেন্দ্রনাথ 3 বার চেষ্টা করেও মা কালীর কাছে টাকা পয়সা চাইতে পারলেন না, পরিবর্তে প্রার্থনা করলেন জ্ঞান, বিবেক, বৈরাগ্য। এটি সম্ভবত 1884 খ্রিস্টাব্দের নভেম্বরের কোনো এক রাত্রির ঘটনা। এর কিছু পরে শ্রীরামকৃষ্ণদেবের শরীর ক্রমশ অসুস্থ হয়ে পড়ায় ভক্তেরা তাকে কাশীপুরের এক ভাড়া বাড়িতে নিয়ে আসেন। এই বাড়ির একতলায় ডান দিকের ঘরে সন্ধ্যার পরে নরেন্দ্রনাথ নির্বিকল্প সমাধি লাভ করেন 1886 খ্রিস্টাব্দের মার্চের শেষ সপ্তাহে। নরেন্দ্রনাথকে আধ্যাত্মিক পথে এগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে শ্রীরামকৃষ্ণদেব তাকে ভাবী লোকশিক্ষক হিসাবেও তৈরি করে যাচ্ছিলেন। নরেন্দ্রনাথ ছোটবেলা থেকেই সন্ন্যাস জীবনে আকৃষ্ট ছিলেন। ব্রহ্মানন্দে বুঁদ হয়ে থাকবেন, এই ছিল তার লক্ষ্য। কিন্তু শ্রীরামকৃষ্ণদেব তাকে চালালেন নতুন পথে। নরেন্দ্রনাথ যখন বলেছিলেন যে তিনি চান সুখদেবের মতো নির্বিকল্প সমাধিতে ডুবে থাকতে, তখন ঠাকুরই তাকে কঠোর তিরস্কার করে বলেন যে শুধু নিজের মুক্তি হলেই হবে না রে, জগতের দুঃখমোচনের জন্য নরেন্দ্রনাথকে একটি বিশাল বটগাছের মতো হতে হবে। আর একদিন ঠাকুর একটি কাগজে লিখে দিয়েছিলেন নরেন শিক্ষা দিবে। এতে নরেন্দ্রনাথ আপত্তি জানালে তিনি বলেন তোর হার করবে। সন্ন্যাসী সংঘ প্রতিষ্ঠা করার জন্য ঠাকুরই তাকে নির্দেশ দিয়ে যান। আর একদিন বৈষ্ণব ধর্ম সম্বন্ধে আলোচনা করতে গিয়ে ঠাকুর যখন বলেন জীবে দয়া নয়, শিবজ্ঞানে জীবের সেবা, তখন এই কথা শুনে মুগ্ধ নরেন্দ্রনাথ তার বন্ধুদের বলেছিলেন, কি অদ্ভুত আলোকই আজ ঠাকুরের কথায় দেখিতে পাইলাম। ভগবান যদি কখনো দিন দেন, তো আজই যাহা শুনিলাম এই অদ্ভুত সত্য সংসারে সর্বত্র প্রচার করিব। এ থেকেই বোঝা যায় স্বামী বিবেকানন্দের প্রতিটি কাজ শ্রীরামকৃষ্ণ নির্দেশিত। বস্তুত শ্রীরামকৃষ্ণদেবের জীবন ছিল সূত্র, আর স্বামীজি তারই ভাষ্য। আমার ছোট্ট উপস্থাপনা আপনাদের কেমন লাগলো অবশ্যই তা কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর এই রকম ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।